বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আবারও আমরা সন্ধ্যার অর্থাৎ রাত্রিকালীন বেসে সকলকে এই আমাদের আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে আহ ভালোবাসা জানাচ্ছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিপূর্বে পিআরবি এক বিধি থেকে 242 পর্যন্ত শেষ করেছি। গুরুত্বপূর্ণ বিধি এবং এমসিকিউ প্রশ্নগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো আজকের যে বিধিটি পিআরবি আলোচনা করতে যাচ্ছি, পিআরবি 243, এই বিধিটি খুবই গুরুত্বপূর্ণ। এই পিআরবি থেকে প্রায় ম্যাক্সিমাম সময় আমাদের হচ্ছে প্রশ্ন আসে। আজকের আশা করি যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন, যারা আমার এই ইউটিউবে লাইভ দেখছেন এবং আজকে এখানে যারা অংশগ্রহণ করেছেন আমাকে একটু জানাবেন। বিশেষ করে রাজু, রফিক ভাই, তারপর হচ্ছে আমার কথাগুলো কি, আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। সাদ্দাম, আমাকে একটু এসএমএস করেন। তারপর হচ্ছে নাজমুল, আপনারা যারা যারা আছেন এখন অনলাইনে একটু আমাকে এসএমএস করেন যে হ্যাঁ আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। একটু আপনার ডেসক্রিপশনে আপনারা যেখান থেকে দেখতেছেন ওখানে আপনি দেখেন এই কমেন্টস বা ইয়েতে আপনারা লেখাটা কমেন্টস করতে পারবেন। আপনি একটু আমাকে জানান যে লেখা আমি আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। তো আবার সকলকে ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিয়ে আমাদের ক্লাসটি শুরু করতেছি। আজকের আলোচনা পর্ব হচ্ছে পিআরবি 243, এবং আশা করি আজকের আলোচনা থেকে মোটামুটি যতটুকু আমার নলেজ আছে, যতটুকু বইয়ের আলোকে আপনাদের চেষ্টা করব আন্ডারস্ট্যান্ডিং করানোর জন্য। তো এখানে যে বিষয়টা রয়েছে আজকের আলোচনায় দেখবো, আমরা শুরুতে আপনারা দেখতে পাচ্ছি। আরেকটা হতে জানা যে আপনারা এই স্লাইডে লিঙ্কটা শেয়ার হয়েছে কিনা এবং আমার এই লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমার কথার সাথে আপনার ক্লাসগুলো একটু ভালো লাগবে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা এফএআর এর সংজ্ঞা। আজকে যে আমরা যে পিআরবি টা আলোচনা করব মূলত এটার সাথে এই বিপিআরবি বিধির সাথে কার্যবিধির যে একটি কানেক্টেড সেকশন রয়েছে পিআরবি 154। তো ফৌজদারি কার্য 154 সাথে পিআরবি 243 একদম মানে এটা কানেক্টেড। তো আমরা শুরুতে আমরা দেখবো যে এফএআর এর সংজ্ঞা, এফএআর টা কি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটা কি, এফএআর কত প্রকার। অর্থাৎ আমরা এই পুরো ক্লাসে আমরা যা যা দেখবো মোটামুটি শুরু থেকে আপনারা লেগে থাকেন। আশা করি এই ক্লাস থেকে কেউ লিভ নেবেন না। আর যদি মোটামুটি এই ক্লাসে আশা করি থাকতে পারেন, আজকে পূর্ণাঙ্গ একটা এফএআর সঙ্গে যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনারা পারবেন। আর এখানে যে কোশ্চেন গুলো রয়েছে এটার আমরা পিডিএফটা, যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন লাইভ দেখছেন আমার, আমি অবশ্যই এই পুরো ক্লাসের পিডিএফটা আপনারা কমেন্টস করুন, আমি দিয়ে দেবো আপনাদেরকে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এফআইআর কত প্রকার, কোন ধরনের ঘটনা এজাহার হবে, কোন কোন ধরনের ঘটনা আমরা এজাহার হিসেবে গ্রহণ করব, কোন ধরনের সংবাদ এফআইআর হিসেবে গ্রহণ করা যাবে না, এফআইআর প্রাথমিক তথ্য যারা দিবেন, যারা দাখিল করবে তাদের সাথে আচরণটা কেমন হবে, আর এই এফআইআরটা নিচ্ছি আমরা যখন এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এর নেওয়ার পদ্ধতিটা কেমন হবে, আর এফআইআর এর যে মূল উপাদানটা কি কি এটা আমরা দেখবো এই ক্লাসে। এফআইআর এর পূরণকালে লক্ষণীয় বিষয়সমূহ কি কি এটা একটু দেখবো। এফআইআর এর ত্রুটি বিচ্যুতি গুলো কি কি এখানে আর দেখতে পাবো। এফআইআর নেওয়ার পদ্ধতিটা কি, একটা হচ্ছে এফআইআর নেওয়ার পদ্ধতি, আবার এফআইআর ক্ষেত্রেও নেওয়ার করণীয় কিছু রয়েছে। এফআইআর এর সাক্ষ্যগত মূল্য কি বা সাক্ষ্য মূল্য, শুধু সাক্ষ্য মূল্যটা চাইছে। এফআইআর কোথায় কোথায় প্রেরণ করবেন, এই পিআরবিটা পিআরবি যেহেতু 246 এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো। এফআইআর কোথায় কোথায় প্রেরণ করবেন, আপনারা জানেন যে এফআইআর কোন কোন জায়গায় প্রেরণ করতে হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে বলছে যে আইনের যথাযথ ধারায় মামলা রুজু করতে হবে। এটা একটু আমরা একটু আহ, 1-2 মিনিট আমরা আলোচনা করবো। এজাহার গ্রহণে যদি কেউ বিলম্ব করে, অস্বীকৃতি জানা আইনগত অপরাধ কি, এফআইআর পরিবর্তন করা যায় কি, এই আলোচনাগুলোই আমরা মোটামুটি ভাবে আমরা এই পরীক্ষার আগে আগে আমরা আলোচনা করে যাই। আজকে এই প্রশ্নটা যদি পিআরবি 243 আলোচনা করা রয়েছে তা আপনাদের আজকে এই একসাথে শেষ করে দেবো অল্প 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 করে। এই প্রশ্নগুলো আমি মৌখিকভাবে মোটামুটি একটু আলোচনা করবো। আগে আমরা যে পিআরপি 243 এবং সিআরপি 154, এখানে আমরা ফৌজদারি কার্যবিধি আলোচনা করেছি। আজকে পিআরপি 154 সাথে 243 যে কানেক্টেড এফআইআর সংক্রান্ত যে বিষয়টা থাকে এটা আমরা শেষ করি। তো শুরুতে আমরা একটু আলোচনা করি নেই পিআরপি 243 যাওয়ার আগে। আমরা দেখবো যে আপনারা এখানে শুরুতে ইংরেজি দেখতেছেন, যারা একটু ভালো পারেন তারা ইংরেজিটা লিখে দেবেন, যারা লিখতে পারেন না দরকার নেই, এখানে বাংলাটা লিখবেন। এফআইআর কি, প্রাথমিক তথ্য বিবরণী কাকে বলে, পরীক্ষা আসতে পারে, বা এফআইআর এর সংজ্ঞাটা কি। তাহলে এফআইআর সংজ্ঞা যদি আমরা যাই যে এটা খেয়াল রাখতে হবে, এই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হইতে গেলে কিছু কিছু কন্ডিশন আছে। প্রথমত হচ্ছে এটা ধর্তব্য হতে হবে, ধর্তব্য বা আমলযোগ্য হতে হবে। ঠিক আছে, এই জিনিস মাথায় রাখতে হবে। এটা আমরা এফআইআর মূলত আমরা দুই ধরনের পাই। আমরা যেটা প্রশ্ন দেখলাম যে এফআইআর কত প্রকার, খেয়াল রাখবেন যে এফআইআর মূলত দুই প্রকার। একটা একটা হচ্ছে ওরাল,
আর হচ্ছে রিটেন, অর্থাৎ ওরাল ওরাল একটা মৌখিক দিবে, মৌখিক বিবৃতি ওরাল স্টেটমেন্ট, অর্থাৎ রিটেন স্টেটমেন্ট রিটেন দিবে। এই দুই প্রকারে আমরা এফআইআর পেয়ে দিই। অর্থাৎ সংবাদদাতা যখন মৌখিক কি করবে, থানার অফিসার ইনচার্জের নিকট এফআইআর রুজু করা হয়, সেটা হচ্ছে মৌখিক এফআইআর। আর যখন কোনো বিশেষ ক্ষেত্রে বাদী করতে লিখিত ভাবে থানার অফিসার ইনচার্জ হিসেবে কি করবে, এটা এফআইআর হিসেবে গণ্য করবে। এটা খেয়াল রাখবে। তবে অনেক সময় যে কোনো সংক্ষুব্ধ বা কোনো বাদী বা কোনো ভিকটিম আদালতে গিয়েও সেটা কি করতে পারে, নালিশি পিটিশন দাখিল করতে পারে। তবে এটা কিন্তু আবার থানার অফিসার ইনচার্জ যদি কোর্ট থেকে যদি পাঠানো হয় এফআইআর হিসেবে, এটা কোর্ট এফআইআর হিসেবে এসে গ্রহণযোগ্য, এবং এটাকে কোর্ট এফআইআর বলা হয়, বা এ ধরনের এফআইআর কিন্তু লিখিত এফআইআর বলা হয়, যে কোর্ট থেকে সরাসরি যেটা। এটা আমরা 245-এ দেখবো, এগুলো নিয়ে আলোচনা হবে, কোনো টেনশন নেই। তাহলে আমার মূল বিষয় হচ্ছে যে এফআইআরটা কি। এফআইআর হচ্ছে কোনো ধর্তব্য অপরাধ সংগঠন, সবাই মনোযোগ দেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, যে কোনো ধর্তব্য অপরাধের সংগঠনের বিষয়ে থানার অফিসার ইনচার্জের নিকট কোনো সংবাদ কি করবেন, যখন দেবেন, তখন বিপি ফর্ম 27 মোতাবেক, একটা বিপি ফর্ম রয়েছে বাংলাদেশ ফর্ম, যেটা 27 মোতাবেক থানার সংশ্লিষ্ট রেজিস্টার, থানার যে সংশ্লিষ্ট রেজিস্টার রয়েছে, সেই রেজিস্টার কি করবে, লিপিবদ্ধ করে এবং সংবাদদাতাকে কি করে পাঠ করে শোনাবে। যিনি দিলেন, রিড আউট টু দা ইনফরমার, অবশ্যই কি করতে হবে, তাকে শুনে স্বাক্ষর নিতে হবে, শ্যাল বি সাইন বাই দ্য পার্সন গিভিং ইট। অর্থাৎ যাকে আপনি সংবাদটা পাঠ করে শোনালেন তার সাক্ষ্য গ্রহণ করার পর অবশ্যই আরেকটা জিনিস থাকবে, যে অফিসার ইনচার্জ নিজ নামে স্বাক্ষর করবে এবং সিল মোহর দিবেন। এই যে উক্ত রেকর্ডকৃত যে ইনফরমেশন, সেটাই হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী। তাহলে আমরা এখানে কি কি পেলাম, যে কোনো ধর্তব্য সংবাদ, থানার কোনো অফিসার ইনচার্জ নিকট কোনো সংবাদ যদি প্রথমে যে সংবাদটা দিবেন, তিনি বিপি ফর্ম 27 অনুযায়ী মোতাবেক সংশ্লিষ্ট রেজিস্টার লিপিবদ্ধ করে সংবাদদাতাকে পাঠ করে শুনিয়ে সাক্ষ্য গ্রহণ করার পর অফিসার ইনচার্জ নাম ও স্বাক্ষর সিলমোহর দিবেন। উক্ত রেকর্ডকৃত তথ্যকেই বলা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এই হচ্ছে ফৌজদারি কার্যবিধি 154 বা সিআরপি 154, পিআরবি 243 রুল বা বিধি, যাই বলে না কেন। তাহলে আশা করি আপনারা আমাদের আহ এই এফআইআর এর সংজ্ঞা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আরেকটি বিষয় দেখলাম যে এফআইআর কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক, একটা লিখিত। এখন একটা প্রশ্ন থেকে যাই, এখান থেকে আমি কিন্তু মোটামুটি একটু আলোচনা করে করে আপনাদের আগাচ্ছি, যাতে আপনাদের 243টা ক্লিয়ার হয়ে যায়। তাহলে কোন ধরনের ঘটনা এজাহার হবে, এখন প্রশ্ন খেয়াল রাখতে হবে। অবশ্যই কেউ একটু লেখেন যে কোন ধরনের ঘটনা আমরা এজাহার করবো। প্রথমত কন্ডিশন হচ্ছে, বিষয়টি অবশ্যই যে ঘটনায় এজাহার করবেন ঘটনা সম্পর্কিত তথ্য তথ্য হতে হবে, মানে তথ্যবহুল হতে হবে, তথ্য, ইনফরমেশন। ঘটনাটা ঘটছে যে তথ্য, কোনো রটনা, কোনো কিছু এফের হিসেবে গণ্য করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে ঘটনাটি অবশ্যই আন্ডার জুরিডিকশন, আন্ডার বাংলাদেশ, অর্থাৎ বিয়ন্ড বাংলাদেশ, অর্থাৎ বলছে যে ঘটনাটি বাংলাদেশের সীমানার মধ্যে হতে হবে, সংশ্লিষ্ট থানার মধ্যে হতে হবে, অর্থাৎ আন্ডার জুরিডিকশন, আন্ডার পুলিশ স্টেশন, অথবা আন্ডার বিয়ন্ড বাংলাদেশ। বাংলাদেশের বাইরে কিন্তু হওয়া যাবে না, আপনার জুরিডিকশনের ভিতরে হতে হবে, জুরিডিকশনের ভিতরে না হলে হবে, অর্থাৎ থানা সীমার মধ্যে হতে হবে। অবশ্যই 3 নাম্বার কন্ডিশন, যে ধর্তব্য সংবাদটি, সরি, ঘটনাটি অবশ্যই কি হবে, ধর্তব্য হতে হবে। তিনটা বিষয় বলছি, একটা বিষয় হচ্ছে ঘটনার সম্পর্কে তথ্য হতে হবে, বা একটা জুরিডিকশনের ভিতর হতে হবে, আর একটা হচ্ছে ঘটনাটি অবশ্যই ধর্তব্য হতে হবে। তিনটা যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার ঘটনা সম্পর্কে কি হবে, যে এজাহার হিসেবে গ্রহণযোগ্য হবে, আদারওয়াইজ নট। তাহলে আমরা চলে যাই মোটামুটি, যে এখন যে কোশ্চেন গুলো আছে, মোটামুটি 243টা যদি আমরা এখন মোটামুটি আলোচনা করি, আপনাদের মোটামুটি হয়ে যাবে। আরেকটু বলে নেই, এই আলোচনা শেষ করে এই আলোচনা শেষ করে আমরা একটু দেখবো যে এই ধারা থেকে কি কি প্রশ্ন হতে পারে। এবং ইতিমধ্যে আমরা এই যে মোটামুটি বাম পাশে আপনার স্লাইডে দেখাচ্ছি, এগুলো প্রশ্ন, এবং আমরা দেখবো যে বিগত সালে বুকের প্রশ্নগুলা কি কি আসছিল। আমরা আশা করি সেই সাথে থাকবে। তাহলে আমরা শুরুতেই আমরা চলে যাই 243 সম্পর্কে। আমরা পিআরবি এই 243-এ যেটা আলোচনা করা হয়েছে, আমরা যদি একটু দেখি, সবাই একটু লাইনে থাকবেন, আমি আহ আপনাদের নিয়ে যাচ্ছি। তাহলে আমরা 243-এ একেবারেই শুরু চলে চলে আসছি একটু। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, তাহলে আমরা দেখতে 243 প্রথম তথ্য প্রতিবেদন এফআইআর রেকর্ডিং। আপনারা অবশ্যই পিআরবিটা এখানে রিকোয়েস্ট করব, এখান থেকে বলছিল, একটা প্রশ্ন আসছিল, এফআইআর কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারে, আপনার ভাষ্যটা পড়বেন। আপনাদের রিকোয়েস্ট করব, আপনাদের ভাষ্যটা আপনারা আহ একটু পড়ে নেবেন ওখানে, খুব সুন্দর। আবার এই উত্তরটা আমি দিয়ে দেবো, এফআইআর সংখ্যা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারে, এটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। রেকর্ডিং এই সিআরপি 154 আন্ডার সেকশন 154 এন্ড পিআরবি পুলিশ বেঙ্গল 1943 243 বা 243।
তাহলে সংক্ষিপ্ত যদি আমরা দেখি আউটলাইনে, এফআইআর রেকর্ড করা ফর্ম, কার লেখা স্বাক্ষর থাকবে, প্রথমে কি তথ্য হবে, গুজব অথবা হেয়ারসে বা শোনা সাক্ষ্য আলাদা করা, টেলিফোন অথবা টেলিগ্রামের তথ্যগুলো কি এজাহার হিসেবে গ্রহণ করা যাবে কিনা, তদন্ত শুরু করার নিয়মটা কি, কনস্টেবলের দায়িত্ব কি, এফআইআর বাতিল না করার নিয়ম অথবা এফআইআর বাতিল করা যায়। এখানে 8টা পয়েন্ট আছে, আপনাদের মেবি 8টা পয়েন্ট কিনা একটু খেয়াল রাখেন, আমার মনে হয় 8টা পয়েন্ট আছে আপনাদের এই 243-এ। একটু আমাকে জানান যে এখানে আপনাদের মেইন বই পয়েন্ট কয়টা, মেবি 8টাই হবে। 1 2 3 4 5 6 7, ও 8টা, রাইট একদম। তাহলে আমরা সহজভাবে দেখি, একটু মনোযোগ দিন সবাই। তাহলে প্রথম ফর্ম ও রেকর্ড, এটা আমরা একটু দেখে যাই এখানে কি কি থাকবে। প্রথম ফর্ম, একটা কোন ফর্মে রেকর্ড করবেন, লেখা ও স্বাক্ষর। আমরা কিন্তু এফআইআর এ কিন্তু আমরা সংজ্ঞায় কিন্তু করে ফেলছি, লেখা স্বাক্ষর কার স্বাক্ষর থাকবে। এফআইআর অবশ্যই নিজ হাতে লিখবেন এবং স্বাক্ষর সিল স্বাক্ষর যেটা বলেছিলাম। তারপর হচ্ছে এটা কোন ফর্মে লিখবেন, এটা বিবি ফর্ম, এবং রেকর্ডটা করবেন 154, যেটা বিবি ফর্ম 27। এবং যিনি তথ্য দিচ্ছেন অবশ্যই নিজ হাতে লিখবেন যে বিষয় পথ, এটা বললাম। এবং তথ্য কি হতে হবে, পুলিশের তথ্য প্রথমে যে পৌঁছাবে, প্রথমে যিনি পৌঁছাবেন, প্রথম এই যে বলছেন প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে, যে এটা একটা এফআইআর প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে, তবে এটা আবার কিছু গ্রাউন্ড আছে, যুক্তিগত কিছু ব্যাখ্যা আছে, লিখতে হবে। যে পুলিশ প্রথমে যে তথ্য সেটি এফআইআর হিসেবে গণ্য হবে, সেটা মৌখিক বা লিখিত যাই হোক। আমরা দুই ধরনের এখানে কিন্তু পড়ছি, দুই ধরনের হবে, মৌখিক লিখিত। আর এটা এখানে আপনারা যেটা হেডলাইনে পাবো যে হেয়ারসে এবং শোনা এবং গুজবের মধ্যে পার্থক্য, ডিফারেন্স তৈরি করতে হবে। যে কোনো গুজব রামার, কোনো রামার যদি হয় এফআইআর লিখা যাবে না। কোনো গুজব তথ্য দিলে আপনি এফআইআর লিখে ফেলবেন না, হবে না। শুধু জেনারেল এন্ট্রি করতে হবে। এটা কি করতে হবে, যদি এরকম গুজব শব্দ আসে সেটা যিনি জিডিতে নোট দিবেন, এটা এমসিকিউ। পরে যদি এটা জিডিতে নোট, যদি পরে যদি গুজবটা যদি সত্য হয়, প্রমাণিত হয়, গ্রাউন্ড থাকে, তাহলে এটাকে এফআইআর হিসাবে নিতে পারবেন। টেলিগ্রাম ও টেলিফোন তথ্য যেটা আমরা পাবো, যে টেলিগ্রামে নিজে এফআইআর করা যাবে না। এফআইআর না, টেলিগ্রাম কিন্তু নিজে কোনো এফআইআর নয়। কারণ হচ্ছে এফআইআর এই কারণে নয়, আপনারা জানেন যে টেলিগ্রামে কিন্তু এখানে স্বাক্ষর থাকে না, এটা একটু খেয়াল রাখতে হবে। আর অফিসার যদি প্রয়োজন মনে করে সেই তথ্যের ভিত্তিতে এফআইআর করবে, যদি মনে করে টেলিগ্রামে করবে। কোনো তথ্য পেলে অবশ্যই যাকে টেলিগ্রাম জানাচ্ছে রিপোর্টকারীকে অবশ্যই আসতে পারবে, কারণ সেখানে তো স্বাক্ষর থাকে না। অবশ্যই এফআইআর হতে হলে তাহলে ত্রুটি বিচ্যুতির দিকে চলে যাবে, খেয়াল রাখবে। না পেলে অফিসার এফআইআর করতে পারবে, এটা তদন্ত শুরু করবে অবশ্যই। এটা এফআইআর পেলে অবশ্যই রেকর্ড করার জন্য অবশ্যই সত্য যাচাই করে দেরি করা যাবে না, অথবা মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করা যাবে না। এটা খেয়াল রাখবো আমরা। এই সংক্রান্ত লাস্টের দিকে দুইটা প্রশ্ন রয়েছে, মেডিকেল গ্রহণের আইনসঙ্গত অজুহাত গুলো কি কি, এগুলো আমরা আলাদা কোনো প্রশ্ন রেখেছি, এগুলো আলোচনা করবো। এখানে এই এফআইআর সংক্রান্তে আমরা যে যে দেখবো 7 নম্বরে, কনস্টেবলের ভূমিকাটি কি। কনস্টেবলের ভূমিকা, থানায় দায়িত্ব থাকে একজন কনস্টেবল থাকবেন, লিখিত অভিযোগ নেবেন, জিডিতে নোট দিবেন, অফিসারকে জানাবেন। যদি দায়িত্ব থাকে একজন কনস্টেবলকে এজাহার গ্রহণ করতে পারে বা তদন্ত করতে পারে কিনা, এরকম একটা প্রশ্ন থাকে। এবং অবশ্যই যদি অন্যান্য অফিসার না থাকে, আমরা অ্যাবসেন্ট থাকি, সেক্ষেত্রে ব্যবস্থা নিবে এবং গুরুতর হলে দ্রুত ব্যবস্থা নিবে। আমরা 8 নম্বরে যাই, দেখবো যেটা এফআইআর রেকর্ড হলে কি করতে হবে। কোনো অবস্থাতেই এফআইআর হলে আমরা একটা প্রশ্ন থাকবে যে এফআইআর কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন করা যায় না, কোনো সুযোগ নাই। কোনো এফআইআর যখন একবার রেকর্ড হয়ে যায়, সেটা বাতিল করার সুযোগ নাই, ক্যান্সেল করার সুযোগ নাই। 243-এর আমরা ঝদে আমরা যেটা সর্বশেষ যেটা দেখবো, যে অফিসার কর্তৃক বাতিল করা যায় না। তাহলে মোটামুটি আমরা এখান থেকে যদি একটু আরেকটু এখান থেকে প্রশ্ন, লিখিত প্রশ্ন আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যদি একটু আলোচনা করি আপনাদের, একটু আমরা সাথে থাকবেন, আর একটু যদি একটু ইলাবোরেট করি আপনাদের, এক্সপ্লেন করি, তাহলে আমরা ফৌজদারি কার্যবিধি 154, আমলযোগ্য অপরাধের প্রথম তথ্য, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, থানার অফিসার ইনচার্জ বিফর্ম নির্দেশ অনুযায়ী লিখবেন, যেটা আপনাদের মেন বই লেখা আছে বললাম। তাহলে আই রিপিট, ফৌজদারি কার্যবিধির 154 অনুযায়ী সংগঠিত আমলযোগ্য কগনিজ অপরাধের প্রতথ্য, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, থানার অফিসার ইনচার্জ বিপি ফর্ম অনুযায়ী নির্দেশ অনুযায়ী লিখবেন। এটা খুবই মাথায় রাখতে হবে। এবং আমরা দ্বিতীয় অপশন খতে গিয়ে যেটা পাবো 2 নম্বরে বা খতে, এফআইআর গ্রহণকারী কর্মকর্তা কে, কে হবেন, নিজে হাতে লিখবেন, স্বাক্ষর ও সিলমার দিবেন, ওই যে এটা কর্মকর্তার কথা বলছে। গতে আমরা যেটা পাবো, পুলিশ সর্বপ্রথম, যেটা আমরা একটু শর্ট আলোচনা করেছিলাম, যে পুলিশ সর্বপ্রথম যে তথ্য পাবে তা মৌখিক লিখিত যাই হোক, সেটি এফআইআর হিসেবে গণ্য করবে। তবে এই তথ্যটা অবশ্যই আপনাদের লিখবেন, খেয়াল রাখতে হবে যে অবশ্যই প্রত্যক্ষ জ্ঞান সম্পন্ন ব্যক্তি দিতে পারেন, আমরা যে খেয়াল রাখতে পারবো। অথবা স্রোত হেয়ার তথ্যের ভিত্তি হতে পারে। এই যে প্রথম দ্বিতীয় তৃতীয়, এই যে অবশ্যই যিনি দিবেন তিনি কিন্তু প্রত্যক্ষ, তার পরবর্তী যিনি দ্বিতীয়, তার পরবর্তী যিনি শুনুন, সেটাও তৃতীয় হতে পারে। তবে প্রত্যক্ষ জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে পারেন, অথবা স্রোত সাক্ষ্য হেয়ারসের তথ্যের ভিত্তিতে হতে পারে, অথবা শোনা সাক্ষ্য থেকে এফআইআর হতে পারে। তবে একটা খেয়াল রাখতে হবে, আমরা জানি যে স্রোত তথ্য, স্রোত সাক্ষ্য যেটা আমরা জানি শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তবুও পুলিশ যদি প্রকৃত অভিযোগকারী বা যদি প্রত্যক্ষদর্শী যদি অপেক্ষা করবে না, যে প্রকৃত প্রত্যক্ষদর্শী বা অভিযোগকারী যে থাকবে, এটা কিন্তু তিনি অপেক্ষা করেন। তবে সেই তথ্যের ভিত্তিতে আমরা কার্যবিধি 157 যেটা বলছে, আমরা কোন কোন ক্ষেত্রে তদন্ত থেকে বিরত থাকতে পারবেন, সেই অনুযায়ী 150 অনুযায়ী তদন্ত শুরু করার আমাদের একটা অপশন রয়েছে।
ঘ, ঘরের ঘর। অস্পষ্ট ভেগু এবং রামার, ভেগু রামার নয়, অর্থাৎ অস্পষ্ট গুজব কোনো আমরা সেগুলো এফআইআর হিসাব করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা লিখিত আকারে নেওয়া যাবে না। কারণ হচ্ছে এটা লিখিত আকারে নেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তথ্যত স্বাক্ষর নেওয়া যাবে না, কারণ এটা তো কোনো কিছু নাই, অগুজব। লিখিত আকারে নেওয়া যাচ্ছে না, তথ্যত স্বাক্ষর নাই। কেবল জিডিতেই কিন্তু এটা যেন একমাত্র উপায় হচ্ছে জিডিতে নোট করা। পরবর্তী যদি সততা পাওয়া যায় সেই ক্ষেত্রে এফআইআর হিসেবে গ্রহণযোগ্য করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে টেলিগ্রাম কিন্তু মতে যেটা বলছে, টেলিগ্রাম কিন্তু এফআইআর নয়। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে টেলিগ্রাম কিন্তু এফআইআর নয়, আমরা জানি, বার বলেছি। এতে কারণ কি? এতে তথ্যদাতা যিনি ইনফরমার বা কমপ্লেন, তার কোনো কি থাকে না, স্বাক্ষর থাকে না। তবে প্রয়োজনটা কি? থানার অফিসার ইনচার্জ টেলিগ্রামের ভিত্তিতে নিজে এফআইআর করতে পারবেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, থানার অফিসার ইনচার্জ কি টেলিগ্রামের মধ্যে এফআইআর গ্রহণ করতে পারবেন? হ্যাঁ পারবেন। তবে কোন ক্ষেত্রে? তবে অবশ্যই যেটা, ওই যে আগে যেটা বলছিলাম, স্বাক্ষর না থাকলে তো নিজেও এফআইআর করতে পারবে। তো অন্যথায় যদি না করেন তাহলে তিনি তো অবশ্যই নোট দিতে হবে। এবং টেলিফোন বার্তার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবেন, যে অবশ্যই তথ্যদাতাকে থানায় এসে অভিযোগ করতে বলবেন, অথবা ফোন বার্তায় জিডিতে লিখতে বলবেন। আবার তথ্যদাতা যিনি অজ্ঞাত অথবা যদি অনুপস্থিত হয়, যিনি একেবারেই আননোন বা অ্যাবসেন্ট থাকে, পুলিশ কর্মকর্তা নিজে অ্যাপ্রুভ। যদি একেবারে মনে হয় একটা তথ্য দিয়ে চলে গেল, তাহলে তো যদি আসলে সত্যতা পাওয়া গেছে, তাহলে টেলিফোন বার্তার মাধ্যমে সেটা পুলিশ কর্মকর্তা নিজেই কি করবে, সেটা এফআইআর করবে। চ, পুলিশ অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো বিলম্ব করবে না। খুবই, এটা নিয়ে আমরা একটু কথা বলবো 1-2 মিনিট। যে পুলিশ অভিযোগের সত্যতা যাচাই না করে এফআইআর বিলম্ব করবে না। সত্যতা যাচাই তো করার আগে, সত্যতা যাচাই ম্যাক্সিমাম হচ্ছে একটা 95% সত্যতা, এটাকে ইনকোয়ারি করেই এরপরে এফআইআর করা হচ্ছে। মানে একটা যখন এফআইআর আসে তখন একটু যাচাই করে যে আমরা সরজমিনে যাই। এটা এটা এ নিয়ে কোনো বিলম্ব করা যাবে না। গুরুতর আঘাত, অনেক সময় গ্রিভিয়াস হার্ট থাকবে, এই অন্য কোনো কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে, যে আমরা মেডিকেল রিপোর্ট পাবো তারপরে মামলা করবো, মেডিকেল রিপোর্ট নিয়ে চিকিৎসা করতে থাকেন, এরকম রিপোর্ট এখন আমরা কি করবো না, ওয়েটিং করা বা অপেক্ষা করা যাবে না। সতে যেটা বলছি, এখানে পুরো কনস্টেবলের, কনস্টেবলের পুরোপুরি একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কর্তব্য, দায়িত্বের কিছু বলা হয়েছে। থানায় কর্মকর্তা যখন একেবারেই সবাই অল আর অ্যাবসেন্ট হেয়ার বা দেয়ার, তখন এই কনস্টেবল কি করবে, লিখিত অভিযোগ গ্রহণ করতে পারবেন। কনস্টেবল যখন দায়িত্বে থাকবে, লিখিত হবে আমরা 243-এর ছতে এবং 4-এর ত, এবং আমরা এই যে বিধানগুলো আমরা যখন ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখবো, লিখিত অভিযোগ গ্রহণ করতে পারবেন। অভিযোগকারী স্বাক্ষর নেবেন, কি করবে, লিখিত অভিযোগ গ্রহণ করবেন এবং অভিযোগে স্বাক্ষর নেবেন। জিডিতে সারসংক্ষেপ তিনি লিখবেন, তিনি কিন্তু বলেই দিল যে তিনি অভিযোগ গ্রহণ করবেন, অভিযোগকারী স্বাক্ষরও নেবেন, এবং জিডিতে এই একটা সারসংক্ষেপ নোট নেবেন, এবং দ্রুত ওসিকে কি করবে, জানাবেন। আর যদি মোরাল হয়, মৌখিক হয়, সেটা কি করবে, অবশ্যই চিঠিতে লিখবেন, এবং ওসিকে দ্রুত তার যেখানে থাকুক সেখানে কি করবেন, ওসির কাছে পাঠাবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি এই কনস্টেবল দায়িত্বে থাকা হচ্ছে কোনো ডাকাতি, কোনো হত্যা, ইত্যাদি, এর চেয়ে তো হত্যা যে গুরুতর যদি অপরাধ হয়, তাহলে কি করবে, দ্রুত। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে বললাম না যে আপনারা এই ERP ভালো করে এটা পড়ে যাবেন, এখান থেকে প্রশ্ন আসেই, প্রায় আসে। তাহলে ডাকাতি, হত্যা, গুরুতর অপরাধ হলে যে সার্কেল ইন্সপেক্টরকে, সার্কেল সহকারী সুপারিনটেন্ডেন্ট যিনি থাকবেন, সার্কেলের অ্যাডিশনাল এসপি অথবা সহকারী সুপারিনটেন্ডেন্ট হিসেবে যিনি দায়িত্ব থাকবেন, তাকে তাৎক্ষণিক জানাবেন, সার্কেল এসপি কে, এক কথায় সার্কেল এসপি। আর আসামি গ্রেপ্তারের জন্য কি করবে, প্রয়োজন ব্যবস্থা নেবে। মোটামুটি একজন কনস্টেবলের কিন্তু এখানে 243 সুন্দর দায়িত্ব কর্তব্যের কথা বলা রয়েছে, ভালো করে পড়বেন। এখন দেখবো আমরা সর্বশেষ বোর্ডের ঝতে বলছে এফআইআর রেকর্ড হলে করে নিন। একবার যদি এফআইআর রেকর্ড হয়, কোনো ক্রমে কি বাতিল করা যায়, পরিবর্তন করা যায়, পরিবর্তন করা যায়, সংযোজন করা যায়, বিয়োজন করা যায়, পরিবর্তন করা যায় না। এফআইআর যদি রেকর্ড হয়, অফিসার ইনচার্জ কোনো অবস্থাতে আই রিপিট, কোনো অবস্থাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তা ক্যান্সেল করতে পারবে না, পারবে না, পারবে না। এটা একটা স্পষ্ট বিধানে বলে দিতেছে। এই যেহেতু পরীক্ষা প্রশ্ন আসছে যে এফআইআর কি বাতিল করা যায়, বা কোনো, অথবা এই কোনো অফিসার ইনচার্জ যদি কোনো বাতিল করেন, একবার রেকর্ড করে বা পরিবর্তন করেন, সংযোগ বিয়োজন করেন, তার বিরুদ্ধে কি আইনগত কি ব্যবস্থা নেওয়া যায়। আমাদের প্যানাল কোডের কত, কেউ বলেন তো আপনারা। এসএমএস করে যে প্যানাল কোডের যদি কেউ কোনো একজন অফিসার ইনচার্জ কোনো এফআইআর পরিবর্তন করলেন, পরিবর্তন, সংযোগ বিয়োজন করলে, তার অফিসার ইনচার্জ কোন ধারায় মামলা নেওয়া করা যাবে বা কোন ধারায় ব্যবস্থা নেওয়া যাবে, আমাদের প্যানাল কোডের একটা সেকশন রয়েছে, সেটা কত, প্যানেল কোডের 204। ভেরি গুড। 204 অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ছিঁড়ে ফেলা, পরিবর্তনের সুযোগ নেই। আর বিভাগের ব্যবস্থা রয়েছে এই তো আলাদা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 243 বুকের জন্য। তাহলে আমরা এটাকে মনে রাখার জন্য, এই 243টাকে মনে রাখার জন্য একটা শর্ট একটা রয়েছে। আপনারা যদি এই 8টা বিষয়টাকে সহজে মনে রাখতে চান, একটু স্ক্রিনশট দিয়ে নেন। বলা রয়েছে যে ফ হ একজন প্রগটে দেখবা, হ হ প্রগুটি, একবার একসাথে বলবেন, হ হ প্রগুটি দেখবে, এরকম তো বিষয়টা পাশে লিখে রাখবেন, যে উপরে আপনারা যারা মেন বের বের করছেন সেখানে একটু লিখে রাখবেন।
তাহলে আমরা কি দেখলাম? ফ হ প্রগুটে দেখবা, এটা তাহলে মনে রাখলে ফ হ প্রগুটে দেখবা। তাহলে ফতে হচ্ছে এফ এর 27 ফর্ম। ফতে কি বলছে? ফর্ম 27 এফ এর নিতে হবে। হতে হচ্ছে হাতে লিখবেন। এই যে ফতে হচ্ছে ফর্ম 27, কি বলছে? ফতে হচ্ছে ফর্ম 27 এফ এর করতে হবে। হতে হাতে লিখতে হবে 31 সেকেন্ড। তাহলে আমি আরেকবার বলতেছি, ফতে হচ্ছে ফর্ম 27, আর হতে হচ্ছে হাতে লিখতে হবে, আর প্রতে হচ্ছে প্রথম তথ্য এফএআর, প্রথম তথ্য এফএআর। গতে গুজব, গুতে গুজব এফএআর নয়। টেতে হচ্ছে টেলিগ্রাম টেলিফোনের বিশেষ নিয়ম। টেলিগ্রাম বিশেষ নিয়মের কথা বলছে, টেলিগ্রাম টেলিফোন কি করবেন। আর দেতে দেরি করা যাবে না, এই যে যেটা হচ্ছে দেখবা। আর কত হচ্ছে কনস্টেবলের করে নিয়ে। আর সর্বশেষ আমরা যেটা দেখলাম, বাতে হচ্ছে বাতিল, দেখ বাতে হচ্ছে বাতিল করা যাবে না। তাহলে ক হ প্রগতি দেখবা, এই জিনিসটা একটু লিখে রাখেন, তাহলে মোটামুটি 8টা পয়েন্টে পর্যায়ক্রমে যেভাবে আসলে আপনারা মনে রাখতে পারবেন। আমি আপনাদের একটু 30 সেকেন্ড সময় নিলাম যে একটু স্ক্রিনশট নেন। তাহলে আমরা মোটামুটি কি কি দেখলাম, যে এফআইআর ফর্ম দেখলাম, বিবি ফর্ম 27, সিআরপি 154, তদন্ত শুরু করে যদি আমরা শুরু করতে চাই, আমরা 157 অনুসরণ করতে পারবো। এফআইআর কে লিখবেন? অফিসার ইনচার্জ। এফআইআর হাতে লিখবেন, হ্যাঁ অবশ্যই এফআইআর কি বাতিল করা যাবে না। গুজব অবশ্যই জিডি করতে হবে। টেলিগ্রাম কোনো এফআইআর নয়, টেলিফোনে জিডি করবে, পুলিশে পুলিশ পুলিশ এফআইআর করবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে টেলিফোনে যদি প্রয়োজন পুলিশ এফআইআর করবে, তো মেডিকেলের জন্য অপেক্ষা করা যাবে না। আমরা এই বিধানগুলো বললাম। তো এখানে আমরা 5টা আমরা এমসিকিউ দেখে আমরা মূল প্রশ্নে একটু চলে যাব, আমরা কি কি এখান থেকে কি কি শিখলাম। তাহলে এখানে এই এফ এর কোন ফর্মে লেখা হয়, আমরা জানি বিউ ফর্ম 27, এবং ইতিমধ্যে আপনাদেরকে এই যে এখানে মোটামুটি 20টি এমসিকিউ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বইয়ে, স্ক্রিনে। এই এমসিকিউ গুলো আমরা কিন্তু ইতিমধ্যে আজকে আপনার সকাল 10টার দিকে আপনাদের ফেসবুকে যে পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে কিন্তু আপনারা দিয়েছি 20টা, আপনারা অনেকে আনসার করেছেন, ধন্যবাদ। তো আপনাদেরকে পিডিএফ দেওয়া থাকবে, আপনারা আমরা গ্রুপে প্রোভাইড করবো, আপনারা নিয়ে নেবেন। তাহলে আমরা এই 243 থেকে 27 থেকে সিআরপি 154 এবং 243 থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এবং খেয়াল রাখতে হবে এই 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 পিএল 243 আপনারা ভালো করে কয়েকবার পড়ে ফেলেন। 8টা পয়েন্ট রয়েছে এবং শর্ট টেকনিকও দিয়েছে, আপনারা একটু মোটামুটি করে ফেলুন। তাহলে আমরা একটু দেখে নেই। আপনারা একটু দেখতে পাচ্ছেন, একটু স্লাইডটা বড় করে দিচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক এই 1991 সাল থেকে একেবারে 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসলে আপনি একটু একটু নজরে দেই, এরপর আমরা একটু আপনাদের আলোচনা যাবো, আপনাদের বেশি ডিস্টার্ব করবো না। তাহলে এজাহার মূল বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে বলছে এজাহারের একটি এজাহার তৈরি করতে হলে এজাহার মূল বৈশিষ্ট্য এবং গুরুত্ব মামলা এজাহার লিপিবদ্ধ করার সময় তদন্তকারী অফিসার কি কি বিষয় যত্নবান হতে হবে, এফআইআর পূরণকালে লক্ষণীয় বিষয়ের সময় কি কি, এটা একটা প্রশ্ন। আবার আসে একই প্রশ্ন, এজাহারের মূল বৈশিষ্ট্য কি? স্পর্শকাতর এজাহার লিপিবদ্ধ করা মামলা রুজুকালে অফিসারকে কি কি বিষয়ে যত্নবান হতে হবে, এটা একটা প্রশ্ন। আর এজাহার কাকে বলে, যেটা আমাদের এজাহার প্রতিপালন শর্তগুলো কি কি, একটি পূর্ণাঙ্গ এজাহারের বৈশিষ্ট্য উপাদান কি কি, এজাহার লিপিবদ্ধকালীন সময় অফিসার কি কি বিষয়ে যত্নবান হতে হবে। দেখেন আমি কিন্তু বোর্ডের প্রশ্নগুলো আপনার সাথে সাথে দিয়ে দিচ্ছি। এবং একটা নির্ভুল এজাহার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটা নির্ভুল এজাহারের লিপিবদ্ধ করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, এটা একটা বিষয়। এজাহার বলতে কি বোঝায়, একটি ত্রুটিমুক্ত এজাহারের বৈশিষ্ট্যগুলো কি কি, এটা একটা আলোচনা বলছে। এজাহার কে গ্রহণ করতে পারেন, এজাহারের বৈশিষ্ট্যগুলো কি, সাধারণ ত্রুটির কারণে এজাহার কোন কোন ত্রুটির কারণে এজাহার দুর্বল হচ্ছে, এবং কোন কোন ত্রুটির কারণে মামলা এজাহার কারণে মামলা খালাস হচ্ছে, এরকম। এজাহার মূল শর্ত কি কি, এটা একটা প্রশ্ন, খুবই এজাহার কি মূল শর্ত কি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এজাহার ত্রুটিমুক্ত এজাহার বৈশিষ্ট্য কি, কখন এজাহার দুর্বল হয়, এজাহার মূল বৈশিষ্ট্য কি, গুরুত্বপূর্ণ মামলা লিপিবদ্ধ করার সময় রুজুগর অফিসার কি কি বিষয়ে যত্ন হতে হবে, খুন সহ ডাকাতি মামলা এজাহার লিখুন। একই একই কোশ্চেন বারবার আসতেছে। এজাহার বলতে কি বোঝায়, এজাহার কি কি ত্রুটি বিচ্যুত লক্ষ্য করা যায়। মোটামুটি আপনাদের এখানে প্রশ্নগুলো আমি উপস্থাপন করেছি, আপনাদের পিডিএফ এ আনসার গুলো দেওয়া আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো আমরা এখানে মোটামুটি আপনার প্রথম থেকে আমরা একটু দেখে আসি আলোচনাগুলো, তাহলে আপনাদের ভালো লাগবে। তাহলে আমরা প্রথমে এফআইআর সংজ্ঞা মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করেছি। এফআইআর সংক্রান্ত সংজ্ঞাটা যে শুরুতে দেখতে হচ্ছে এফআইআর কাকে বলে, আমরা শুরুতে আলোচনা করেছি। এফআইআর কত প্রকার, এটাও কিন্তু আমরা আলোচনা করেছি, 2 প্রকার। এটা হচ্ছে মৌখিক, লিখিত। আর কোন ধরনের ঘটনা এজাহার হবে, এটাও কিন্তু আমরা আলোচনা করছি। 3টা বিষয় বলেছিলাম আপনাদের। 3টি বিষয় কি, যে অবশ্যই ঘটনার তথ্য হতে হবে, ঘটনাটি অবশ্যই জুরিডিকশন আন্ডার হতে হবে। আরেকটা বলছিলাম যে ঘটনাটি অবশ্যই কি হতে হবে, ধর্তব্য বা আমলযোগ্য হতে হবে। আর কোন ধরনের সংবাদ এফআইআর হিসেবে গণ্য করা যায় না, আমরা বলেছিলাম এটা একটু আপনারা বলেন যে কোন ধরনের সংবাদ এফআইআর হিসেবে গণ্য করা যাবে না। তাহলে আমরা কি কি বলেছিলাম, যে ডাক যুগে প্রেরিত তথ্য, এসএমএস, তারপর টেলিফোন টেলিগ্রাম, তারপর হচ্ছে ফ্যাক্স বার্তা, ইমেইল, পত্র পত্রিকা রিপোর্ট, এগুলো নাম ঠিকানা, স্বাক্ষরবিহীন আবেদন, এগুলো কিন্তু এফআইআর করা
সুযোগ নেই নাম ঠিকানা স্বাক্ষরবিহীন। কারণ হচ্ছে এগুলো কিন্তু না ত্রুটি হিসেবে গণ্য হয়, এবং এগুলোর কোনো তাদেরকে এফআইআর পূরণ করতে হলে যে শর্তগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে না, যার ফলে এগুলা এফআইআর হিসেবে গ্রহণ করা যাবে না। 243 আমরা ঘতে যেটা দেখলাম না। আচ্ছা, এফআইআর পরের প্রশ্ন চলে যায়। এফআইআর এর প্রাথমিক তথ্য দাখিলকারীর সাথে, যিনি ভিকটিম হবে তার সাথে খেয়াল রাখতে হবে যে এফআইআর যিনি তথ্য দিচ্ছেন অবশ্যই তার সাথে মার্জিত এবং সুশীল আচরণ করতে হবে, এটা একটা খেয়াল রাখতে হবে। এবং এফআইআর যিনি যদি ভিকটিম হয়ে থাকে অবশ্যই তাৎক্ষণিক প্রাথমিক যে ফার্স্ট এইড বা প্রাথমিক যে চিকিৎসা, প্রয়োজনে যে সহানুভূতি যতটুকু দেওয়া দরকার সহানুভূতিশীল আচরণ তার সাথে করতে হবে। এবং এবং সে খেয়াল রাখতে হবে যে দাখিলকারীর সাথে যে আচরণটা অবশ্যই প্রয়োজনীয়, আসামি যদি গ্রেপ্তার হয় মালামাল হয় সেটা করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে অপরাধীর পক্ষ থেকে যদি সে যদি ইনসিকিউর ফেল করে তাকে নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে, এটা একটা বিষয়। পুলিশ হেডকোয়ার্টারে যে তদন্ত নির্দেশিকা আছে আপনার একটু করে নেবেন। তারপর হচ্ছে যখন আপনি বাদীকে অবশ্যই আমরা রুজু করলেন, বাদীকে একটা কপি দিবেন এরকম। এবং তদন্ত শেষে আবার বাদীকে জানাবেন, বিক্রি জানাবেন। এবং যে এফআইআর সংক্রান্ত প্রদানকারী যাবে তদন্ত সহায়ক যে বিষয় কানেক্টেড, যে বিষয়গুলো যে কানেক্টেড আপনার তার কাছ থেকে সংগ্রহ করবেন, এটা খেয়াল রাখতে হবে। তো আরেকটা বিষয় সর্বশেষ বলছে যে ভিকটিম যদি নারী বা কোনো শিশু বা কোনো জনগোষ্ঠীর বা কোনো নির্দিষ্ট বা কোনো সংখ্যালঘু হয়ে থাকে সেক্ষেত্রে জেন্ডার যে সংবেদনশীল যে আচরণ রয়েছে সেগুলো করবেন। এটা মোটামুটি এগুলো হেডকোয়ার্টার কর্তৃক যে তদন্ত নির্দেশিকা আছে এটা করে নেবেন। এফএনএর পদ্ধতি কি এগুলো সহজ। এগুলো হচ্ছে এফএনএর পদ্ধতি। আহ, আমরা মোটামুটি যেভাবে দেখলাম যে ঘটনা যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ভিকটিম যাই বলেন সাক্ষী, যিনি দেখেছেন ঘটনা সম্পর্কে অকিবহাল অবগত, একমাত্র সুস্থ সুবুদ্ধি সম্পন্ন এবং ব্যক্তি সব প্রণোদিত হয়ে যারা অফিসার ইনচার্জের নিকট যারা এফআইআর দায়ের করতে চাচ্ছেন এবং তাকেই কি করবে সেখানে এই এফআইআরটা মূলত আমরা ঘটনাস্থলে প্লেন পেপার এজাহার হিসেবে গ্রহণ করতে পারি, যে ঘটনাস্থলে যে এজাহারটা গ্রহণ করে পরীক্ষা আসতে হলো প্লেন পেপার এজাহার। অর্থাৎ অফিসার ইনচার্জ ঘটনাস্থলে যে এজাহার গ্রহণ করে সেটা হচ্ছে প্লেন পেপার। এটাও হতে পারে। এবং আমরা ফৌজদারি কার্যবিধি 154 পিআরবি 243 এর বিধান মোতাবেক যে রেজিস্টার বইতে রুল অনুসারে যে বিফর্ম 27 অনুযায়ী এটা গ্রহণ করতে হবে, এটা একটা নেওয়ার পদ্ধতি। এবং যিনি গ্রহণ করলেন তার স্বাক্ষর করলেন, আর যিনি দিলেন পাঠ করে তাকে শোনালেন তার স্বাক্ষর নিলেন। এই যে কার্যক্রমটা আমরা এটা, এবং এফআইআর সংবাদদাতা নিজে লিখবেন এবং তাকে তার নিজ বর্ণনার মতো লিপিবদ্ধ করবেন এবং সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী লিখবেন। এবং যেখানে কলাম রয়েছে 7-8টি কলাম রয়েছে, কলামগুলো যথাযথ ভাবে লিপিবদ্ধ করতে হবে। এবং বাদীর বলা রয়েছে বাদীর নাম ঠিকানা লিখবেন, আসামির নাম ঠিকানা লিখবেন, ধারা সংলগ্নিত মালার বর্ণ লিখবেন। এগুলো হচ্ছে একদম স্পষ্টভাবে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, এগুলো একটু করে নেবেন। এফআইআর এর মূল উপাদান। এফআইআর এর মূল উপাদান কি? এখানে যদি আমরা এফআইআর এর মূল উপাদান বলতে চাই, এই আলোচনাগুলো আসলে এক একটা প্রশ্নের এক একটা ক্লাসের আলোচনা। আপনারা একটু বলতেছে, আপনারা শুনেন। এফআইআর এর মূল উপাদানটা কি? এর মূল উপাদান খেয়াল রাখবেন যে কি ঘটনা ঘটেছে, কে করেছে, কিভাবে করেছে, কোথায় করেছে, কখন করেছে, কে দেখেছে, কি দেখেছে, কে সহায়তা করেছিল। আই রিপিট, কি ঘটনা ঘটেছে, হোয়াট ইজ হ্যাপেনিং, কে করেছে, কে করেছে, কিভাবে করেছে, কোথায় করেছে, কখন করেছে, কে দেখেছে, কি দেখেছে। প্রথম কে দেখেছে, আবার কি দেখলেন, কি দেখলেন, কে সহায়তা করেছিল। এগুলোই হচ্ছে এজাহারের মূল উপাদান। এর বেশি আর মোটামুটি হেডকোয়ার্টার যেটা আছে আপনি একটু দেখে দেবেন, এখানে ডব্লিউএস কোশ্চেন পূরণ করলে হয়ে যায়। তারপর হচ্ছে আমরা এফআইআর পূরণকালে লক্ষণীয় বিষয় সময় খেয়াল রাখবেন। এফআইআর পূরণকালে লক্ষণীয় বিষয় অনেকগুলো রয়েছে, এখানে 15, 16, 20, 25টা লেখা যায়, আপনার 8-10টা লেখলেই হবে। এখানে অনেকগুলো রয়েছে এফআইআর পূরণ করার জন্য, অনেক লক্ষণীয় বিষয়। প্রথম খেয়াল রাখবে থানা জেলার নাম আছে কিনা, মামলার মাসিক বা ক্রমিক নাম্বার বার্ষিক নাম্বার আছে কিনা, এজাহারে গ্রহণের তারিখ রয়েছে কিনা, এজাহার থানা থেকে প্রেরণের যে পুলিশ সুপারের প্রেরণের তারিখ সময় রয়েছে না, ঘটনাস্থলের নাম, তারপর থানা থেকে দূরত্ব, মোজা পিট যে 2 নম্বর কলামটা ঠিক আছে কিনা, এবং অভিযোগকারীর নাম ঠিকানা, সংবাদদাতার নাম ঠিকানা বা অথবা আসামির নাম ঠিকানা, তারপর হচ্ছে অভিযুক্তের নাম ঠিকানা, এগুলো একটু খেয়াল রাখবেন। এবং ধারাসহ লণ্ঠিত বিবরণ আছে কিনা, এবং তদন্তের কি গৃহীত ব্যবস্থাটা ঠিক আছে না, এগুলো খেয়াল রাখবেন। এবং মামলা রেকর্ডিং সময় রেকর্ডিং করে স্বাক্ষর, চাকরি তারিখ, মর্যাদা, পিপি নাম্বার ঠিক আছে কিনা, এবং যদি বাদে যদি স্বাক্ষর যদি না দিতে পারে তার টিপসই আছে কিনা, এবং কোনো তার বাদীর যে স্বাক্ষর চিনি বাদীর যে সে স্বাক্ষর করেছে তাকে চিনি স্বাক্ষর করবেন এবং তার লিখিত দিতে হবে। এই ধরনের যে তদন্তকালে তার জন্মদিন 161 নিতে হবে, এই ধরনের অনেকগুলো রয়েছে। এবং এছাড়াও আরো অনেকগুলো আমরা লক্ষণীয় বিষয়, এগুলো আমরা পরবর্তী ক্লাসে পর্যায়ে আলোচনা করব। ত্রুটি বিচ্যুতি খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এফআইআর ত্রুটি বিচ্যুতি, এখানেও এতক্ষণ যে আলোচনা করলাম এফআইআর সংক্রান্ত এই যে উপাদানগুলো লক্ষণীয় বিষয়, এগুলো যদি উল্টায় দেই
যে এফআইআর দায়ের করার সময় কি ঘটনা ঘটেছে, কি দেখেছে, কোথায় করেছে, কে করেছে, কি করেছে, কে দেখেছে এবং সহায়তায় কে ছিল, এইগুলো বিষয় হচ্ছে নিশ্চিত করা। এই এফআইআর কোনো মোস্ট ত্রুটি হচ্ছে এটা। এই ডব্লিউএস গুলো যদি ঠিক মতো না পূরণ হয় তাহলে এফআইআরটা পূর্ণাঙ্গ ত্রুটি থেকে যাবে। এগুলো হচ্ছে সকল বিষয়ে একটা যদি কোনো একটা অনুপস্থিত থাকে একটা বড় ত্রুটি, এবং তা বাদীকে পাঠ করে শোনানো হয় না, এটা একটা ত্রুটি। এটা একটা বড় ত্রুটি যে উনি যে আধারটা দিলেন যে এটা আসলে, উনি যদি বলেন যে আমাকে এভাবে লিখে দিচ্ছে আমি এভাবে সই করছি, না, তাকে পাঠ করে শোনাতে হবে। থানায় উপস্থিত যিনি জ্যেষ্ঠ কর্মকর্তী, যিনি জ্যেষ্ঠ কর্মকর্তা থাকবে তাকে এটা রেকর্ড করতে হবে, এটা একটা ত্রুটি। বাদীর ভাষা পরিবর্তন করা, একাধিক দিনে সংগঠিত একটি মামলা রুজু করা, এটা খেয়াল রাখতে হবে, একাধিক। এবং অসতর্কত জিজ্ঞাসাবাদ, এগুলো খেয়াল রাখতে হবে। এবং না, যে না বোধক শব্দ, পরস্পর যে বিরোধী, এগুলা এগুলা কথা লিপিবদ্ধ করা, বারবার না না এরকম নেগেটিভ। আর তারপর হচ্ছে অপরটা করেছে এর অপক্রিয়াটা উল্লেখ না করা, সাক্ষীর প্রত্যক্ষ যিনি দেখেছেন সাক্ষীদের নাম ঠিকানা না থাকা, চূড়ায় মূল্য উল্লেখ না করা, এই যে মামলার ধারা এই সঠিকভাবে রোজনা, এই মোটামুটি ভাবে 8-10টা পয়েন্ট লিখলে হয়ে যাবে। এগুলো নিয়ে আমরা পরীক্ষার আগে আমরা একটা আলোচনা করবো, কোনো টেনশন করার দরকার নেই। এফআইআর নেওয়ার পদ্ধতি ওটা আগে মোটামুটি হয়েছে, যেভাবে আসুক না কেন এটা অবশ্যই থানার যে নেওয়ার যে হয়েছে এফআইআর নেওয়াটা, রেকর্ড করার রেকর্ডিং অফিসার বা যিনি রেকর্ড করবেন এটা নেওয়ার যে পদ্ধতিটা, এটা মোটা আলোচনা করছি। এবং খেয়াল রাখতে হবে রেকর্ড করা অবশ্যই বাদীকে শোনা দেবে, একটু খেয়াল রাখতে হবে। এবং এফআইআর প্রদানকারী যিনি দিবেন ব্যক্তি তাকে সুশীল আচরণ করতে হবে, ভদ্র ভাষা আচরণ করতে হবে। এবং এফআইআর নেওয়ার সময় একটু খেয়াল রাখবে সিডিএমএস এন্ট্রি দিতে হবে, এগুলো একটু খেয়াল রাখবেন। এবং এফআইআর প্রদানকারী যিনি এফআইআর দিচ্ছেন নিজে যদি ভিকটিম হয়ে থাকেন তাহলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সহ, যেটা আমরা বলছি, সহানুভূতিশীল আচরণ করতে হবে। এফআইআর সাক্ষ্যমূলক মোটামুটি শেষ দিকে ক্লাসের আমরা চলে আসছি। এফআইআর সাক্ষ্যমূলকটা আমরা যে পুলিশ হেডকোয়ার্টার তদন্ত নির্দেশিকা রয়েছে সেখান থেকে 32 কথা লাগছে, সাক্ষ্য আইনে এই 32 ধারায় যেটা বলছে যে এফআইআর কে রিলিভেন্ট অ্যান্ড সাপোর্টিং এভিডেন্স হিসেবে গ্রহণ করা হয়েছে। রিলিভেন্ট অ্যান্ড সাপোর্টিং হিসেবে গ্রহণ করা হয় ঘটনা, কারণ কি ঘটনা যাতে এই স্মরণ রাখার স্বার্থে বাদী এফআইআর একটা কপি সংরক্ষণ করতে পারে। এখানে একটা নোট লেখা আছে, আপনারা পড়ে দেখবেন যে বিচারকালে কোর্টে সাক্ষ্য সময় যখন এজাহার যিনি দেন, এজাহারকারীর সাথে বাদীর যে জবানবন্দির যে যদি কোনো অসঙ্গতি তার বিপক্ষে ব্যবহার করার সুযোগ রয়েছে, যিনি যে জবানটা দিলেন তার বিপক্ষে ব্যবহার করার সুযোগ রয়েছে। কাজেই আমাদের খেয়াল রাখতে হবে যে এফআইআর রুজু করার সময় যথাযথ এবং প্রয়োজনীয় সকল তথ্য সন্নিবেশ করতে হবে যাতে এটা কন্ট্রাডিকশন না হয়। এফআইআর প্রেরণ পদ্ধতি এটা বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, যে 243 আজকে আলোচনা, 246 এই আলোচনাটা রয়েছে। এফআইআর রেকর্ড হওয়ার সাথে সাথে আমরা জানি মূল কপি অনতিবিলম্বে কোথায় যায়, বা ডাক মারফত কগনিজেবল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হয়। একই সঙ্গে কোথায়, যে প্রথম কার্বন কপি পুলিশ সুপারের নিকট, এবং একটি স্পষ্ট কপি কার্বন কপি না যেটা সার্কেল এসপি কে প্রেরণ করতে হয়, আয়ের কাছে থাকে, থানায় থাকে। এবং অন্য চাঞ্চল্যকর মামলার ক্ষেত্রে অন্যান্য জায়গায় প্রেরণ করতে হয়, দুঃসাজা চুরি সাথে যদি এসার মামলা হয়ে থাকে। আইনের যথাযথ মামলা রুজু করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, মনোযোগ দেন। অবশ্যই আইনের যথাযথ ধারায় মামলা করতে হবে। যেমন আপনার আহ, ডাকাতি মামলা, আপনার হয়েছে ডাকাতি, আপনি চুরি মামলা নিয়ে নিলেন। একটা ঘটনায় হয়েছে ছিনতাই, আপনি চুরি মামলা নিয়ে নিলেন না, এই ধরনের আপনার বিভাগের ব্যবস্থা খেতে হবে। তাহলে আইনের যথাযথ রুজু করতে হবে। প্রকৃতপক্ষে যে ধরনের ঘটনা ঘটেছে, আই রিপিট, যে ধরনের ঘটনা ঘটেছে এবং সেটি সেই সেই ঘটনায় বিবৃতি দিয়ে কি করতে, পেনাল কোডের সংশ্লিষ্ট যে আইনগত আইনের যে ধারা রয়েছে সেটা রূপ করতে হবে। যেমন ডাকাতি মামলাকে কখনো চুরি বা হত্যা মামলাকে অথবা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যাবে না। তাই যদি হয় এরকম, পেনাল কোডের 167, 218 অনুযায়ী শাস্তিযোগ্য যিনি করবেন, আই রিপিট, পেনাল কোড 167, 218 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, যেটা হচ্ছে এই ধরনের ঘটনায় পুলিশ অফিসারকে কিন্তু অনেক বিভাগীয় মামলায় বা কোডের মুখোমুখি হতে হয়েছে। আচ্ছা, তারপরে এজাহার গ্রহণে বিলম্ব, এই দুটো থেকে প্রশ্ন আসে, প্রায় আসে, বিভিন্ন সৃজনশীল আসে। এজাহার গ্রহণে বিলম্ব অথবা অস্বীকৃতি আইনগত অপরাধটা কি, এটা খেয়াল রাখবেন যে কোনো সুস্থ সচেতন বা বিবেক সম্পন্ন বা যদি শিকার বা ভিকটিম বা প্রত্যক্ষদর্শী যদি কোনো থানায় হাজির হয়ে ঘটনার সত্যতা যাচাই করা, এটা আপনার ঠিক, যে অভিযোগ করছে একজন যে এই ধরনের ব্যক্তি, সত্যতা যাচাই করা আপনার উচিত। কিন্তু এই মেডিকেল সার্টিফিকেট বিলম্ব, কোনো এজাহার গ্রহণে বিলম্ব করা আইনগত অপরাধ। যে মেডিকেল সার্টিফিকেট এজাহার গ্রহণে আপনি বিলম্ব করতেছেন, এটা কিন্তু একটা আইনগত অপরাধ। এমনকি গুরুতর আহত হয়ে কি অনেক সময় মেডিকেল সার্টিফিকেটের আপনি একটা বিলম্ব করার সুযোগ নেই, করতে পারেন না। বরং এই ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ কি করে নিজ দায়িত্বে হাসপাতালে প্রেরণ করবে এবং চিকিৎসার জন্য সার্টিফিকেট ব্যবস্থা গ্রহণ করে, যেটা হচ্ছে আমরা পিআরবি 312 করি, মেডিকেল এক্সামিনেশন 100%, 312 যেটা বলা রয়েছে। তাহলে যদি এই ধরনের অর্থাৎ এজাহার গ্রহণে কেউ বিলম্ব অথবা অস্বীকৃতি আইনসঙ্গত অস্বীকৃতি জানায়, অবশ্যই আপনার বিরুদ্ধে পেনাল কোডে বলা রয়েছে 166, 217, আই রিপিট, পেনাল কোডে 166, 217 অনুযায়ী কি করবে, ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সর্বশেষ আমরা চলে আসছি এফআইআর পরিবর্তন করা যায় কি, এটা প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে এফআইআর পরিবর্তন করা যাবে না। কোনো দর্তব্য, যে কোনো দর্তব্য সংবাদ
এফআইআর রুজু করার পর কোনো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন কোনো করার কি সুযোগ নেই। এক্ষেত্রে অবশ্যই যদি কোনো পরিবর্তন করতে চান, বলা রয়েছে যে বাদী নিকটতে একটা সম্পূরক এফআইআর নিয়ে প্রাপ্ত তথ্য সাধারণ ডায়েরিতে বা সাধারণ ডায়েরিতে কিন্তু নোট করে মামলার তথ্য সন্নিবেশ বিন্যাস করতে, মামলার সাথে তথ্য সন্নিবেশ করে কি করতে, কোর্টকে আপনি জানাতে হবে। তাহলে এফআইআর কখনোই কোনো ধরনের পরিবর্তন যদি করেন তা প্যানেল কোডের আপনার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে, 204, যেটা আগে বলেছিলাম। এমনকি একবার এফআইআর রেকর্ড করলে পরবর্তী সেটা কি করা যায় না, বাতিল করা যায় না, পিআরবি 243-এর বুকের জতে বলা রয়েছে। তাহলে এটা পরিবর্তন করা যাবে না। তবে একটা কথা রয়েছে যেটা বললাম, যে তাদের নিকট থেকে সম্পূরক একটি এফআইআর নিয়ে প্রাপ্ত তথ্য সাধারণ ডায়েরিতে নোট করে মামলার নথিতে সন্নিবেশ করে কি করতে হবে, কোর্টকে অবহিত করতে হবে। এটা করা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাস্টে যেটা বললাম যে এফআইআর পরিবর্তন করা যাবে না, এটা প্লিজ চেক করতে বইয়ের যেটা মুখস্থ করে ফেলেন, পরীক্ষা আসতে পারে। তো মোটামুটি আজকে একটি আলোচনায় আপনাদের মোটামুটি অনেক সময় চলে গেল। তো আপনারা স্লাইডে আমরা যে আজকের যে আলোচনাটা, এটা মোটামুটি আমরা অল্প করে একটু ওভারটেক করে চলে যেতে পারতাম, একদম সংক্ষেপে না। এটা মোটামুটি আমার কাছে মনে হলো যে এই 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 ধারা থেকে, এই বিধি থেকে মোটামুটি অনেকগুলো কোশ্চেন আসে এবং পর্যায়ক্রমে আসে। তো এইটা মোটামুটি আপনাদের খুবই বিস্তারিত ভাবে একেবারেই মোটামুটি আমাদের ক্লাসটা মনে হয় 30 মিনিট ক্লাস হয়ে গেছে। তো আশা করি আপনারা খুব সহজে আপনারা মোটামুটি টিচ করতে আমি সক্ষম হয়েছি। যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের গ্রুপের যারা এখন জয়েন করেছেন, যারা আমাদের এই মুস্তাফিজ একাডেমির যে যারা আমরা অনলাইন ক্লাস করে থাকি, তো যারা ক্লাস করেছেন বা যারা, আশা করি যদি কোনো ত্রুটি থাকে পরবর্তী আমরা রাত 9টায় ক্লাস হবে, এই আপনাদের একটু সময় দেওয়া হবে আমরা প্রশ্ন করার জন্য। আজকে যদি কোনো কারো প্রশ্ন থাকে আপনারা একটু প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানিয়ে রাখেন, আমি আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। তো আজকের লাইভের ক্লাসের এই পর্যন্তই, আমরা আর এগোচ্ছি না। পরবর্তী ক্লাসের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।